আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। থাইল্যান্ডের নতুন একটি পর্বে আবারও স্বাগতম। ক্রাবিতে আমাদের দ্বিতীয় দিন। এই ব্লগে আপনাদের নিয়ে যাব ক্রাবির অন্যতম সুন্দর একটা হিডেন প্লেসে। সকালে ব্রেকফাস্ট শেষ করেই আমরা রিসর্ট থেকে দুটো স্কুটি ভাড়া করে নিয়ে বের হয়ে পড়ি খাওথংয়ের উদ্দেশ্যে। এখান থেকে খাওথং পৌঁছাতে 50 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগে। এই ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আমরা যাচ্ছি ক্রাবির সবচেয়ে শান্ত আর প্রকৃতির কাছাকাছি একটি জায়গা আউথালেনে কায়াকিং করতে। খাওতং যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর। খাওতং যাওয়ার সময় জার্নিটাই ছিল আলাদা একটা এক্সপিরিয়েন্স। পুরো রাস্তা জুড়ে সবুজ পাহাড়, বিশাল লাইমস্টোনের ক্লিফ আর দুই পাশের অসাধারণ প্রকৃতি। জার্নিটা এক কথায় অসাধারণ লাগছিল। ওয়েদারটা অনেক সুদিং ছিল। মেঘলা আবহাওয়ায় স্কুটি দিয়ে ডেস্টিনেশনে যাওয়ার আগের এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার জার্নিটা অনেক বেশি উপভোগ করেছি আমরা। অবশেষে আমরা পৌঁছে যাই আউথালেন কায়াকিং করতে। So by yourself, Okay. we not limit time. This one and this one, we have one kayak, 2 person, and one tour guide. Tour guide separate boat. You pay more 300. We can 600, but without everything, without the we drinking. heard that it cost 500. We just got the information and then এখানে বিভিন্ন ধরনের কায়াকিং এর প্যাকেজ আছে। চাইলে আপনারা গাইড নিয়েও কায়াকিং করতে পারেন, তবে সিঙ্গেল কায়াকিং এর চেয়ে গাইড নিয়ে কায়াকিং করলে আপনার 300 বাট এক্সট্রা খরচ হবে। আমরা যেহেতু নিজেরা এক্সপ্লোর করতে চেয়েছি, তাই আমরা সিঙ্গেল প্যাডেলটাই নিয়েছি। কায়াকিং এর প্যাকেজেও আপনারা একটু নেগোশিয়েট করে নেবেন, কারণ থাইল্যান্ডে সব কিছুতেই আপনাকে নেগোশিয়েট করে নিতে হবে। আমাদের কাছে 700 বাত চেয়েছিল, আমরা 600 বাতে ওদেরকে রাজি করিয়েছিলাম। এরপর আমাদেরকে কায়াকিংয়ের স্টার্টিং পয়েন্টে নিয়ে আসে। এখান থেকে আমাদেরকে লাইফ জ্যাকেট দিয়ে দেয় এবং কায়াকিংয়ের সব ইনস্ট্রাকশন দিয়ে দেয়। এখান থেকেই আমাদের কায়াকিং শুরু করা হয়। এটাই ছিল আমার জীবনের প্রথম কায়াকিং এক্সপেরিয়েন্স। শুরুতে ভয় লাগলেও একটু পর পুরো ব্যাপারটা দারুণ এনজয় করেছি। ক্রাবির অন্যান্য ট্যুরিস্ট স্পটের জনপ্রিয়তার তুলনায় এই জায়গার জনপ্রিয়তা কিছুটা কম, তাই এখানে ট্যুরিস্টের সংখ্যা তুলনামূলক কম, এখানে ভিড়ও অনেক কম। আপনি যদি একটু নিরিবিলি শান্ত পরিবেশে প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে চান, তাহলে নিঃসন্দেহে ক্রাবির অন্যতম ডেস্টিনেশন হলো এই আউথালেন কায়াকিং।
প্যাডেল করে এগোতে এগোতে আমরা লাইমস্টোনের মধ্যে দিয়ে এই ছোট্ট একটা হিডেন বিচে চলে আসি। এখানে নির্জন পরিবেশ, পাখির ডাক, এর মধ্যে কিছুক্ষণ আমরা রেস্ট করে নিই আর কিছু ছবি তুলে নিই। হ্যাঁ কি দা এদিক দিয়ে না কই ঢুকতে হবে ম্যাপ ধরছেন বিশ্বের অন্যতম কোস্টাল ইকোসিস্টেম হিসেবে এই ম্যানগ্রোভ ফরেস্ট পরিচিত। চারপাশের এই বিশাল বিশাল লাইমস্টোনের পাহাড় পুরো জায়গাটাকে আরও অসাধারণ করে তুলেছে। গাইড না থাকায় আমরা আসলে কোন ক্যানেল দিয়ে যাচ্ছিলাম বা কোন লাইমস্টোনের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছিলাম নিজেরাও জানি না। নতুন নতুন অজানা পথ এক্সপ্লোর করার মধ্যে আমাদের এক্সাইটমেন্ট কাজ করছিল, সাথে একটু একটু ভয়ও লাগছিল। হ্যাঁ না ওরা এদিকে আসে নাই তো। আউথহলেনের কায়াকিং গ্রাবির সবচেয়ে সুন্দর ম্যানগ্রোভ কায়াকিংয়ের রুটগুলোর একটি। প্রায় 5 থেকে 6 কিলোমিটার জুড়ে এই ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর দিয়ে আপনাকে কায়াকিং করতে হবে। এখানে ম্যাক্সিমামরা গাইড সাথে করে নিয়ে এসছে। গাইড নিয়ে আসলে আপনার সুবিধা, আপনার এক্সপ্লোর করাটা অনেক সহজ, আপনাকে রুট নিয়ে বেশি একটা চিন্তা করতে হবে না। আমার সাইডে পাথর আছে, না ঠান্ডা দিচ্ছে তুমি না দাঁড়াও একবার এখন ছবি তোলা ঠিক আছে। Bangladesh. Ah, no. And you? Same. Bangladesh. Yeah. কেমন আছো? ভালো আছি। ভালো ভালো। তুমি কেমন আছো? ভালো। একদম শুনশান নিরিবিলি একটা পরিবেশ। এখানে ব্যাঙের ডাক, তাছাড়া বিভিন্ন রকম পাখির ডাক আর প্যাডেলে পানির শব্দ ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছিল না। একদম শুনশান একটা প্রাকৃতিক পরিবেশ ছিল। মোস্ট বিউটিফুল। ভিডিও করতেছো? লাগলো। হ্যালো হ্যালো এ লাগলো আবার। হ্যাঁ দিতে না। এই সামনে দিয়ে এদিকে আসতেছে, এদিকে আসতেছে। কোন দিক যাবো? আমরা বামে যাই। যাও যাও। হ্যাঁ বামে যেতে পারো না, বামে যান, বামে যান, ডাইনি থাকো, বামে গাছ। ওই জন্য ওরা উল্টা পাল্টা আসতেছে। হ্যালো। এগুলো এক্সপিরিয়েন্স রে বাবা। শান্ত একটা জলপথ। এটি কোনো নদী নয়, বরং সমুদ্রের সাথে সংযুক্ত একটি প্রাকৃতিক খাঁড়ি।
চুনা পাথরের পাহাড়, ঘন ম্যানগ্রোভ আর সরু জনপথের মধ্য দিয়ে কায়াকিং করার অভিজ্ঞতা ছিল সত্যিই অসাধারণ। ও তেরি, কি সুন্দর ভিডিও আসতেছে, দেখছো? पूरा पिन पॉइंट साइलेंट। ए बानर, তোরা খাস কি এনে? পুরোপুরি এই ম্যানগ্রোভে যখন আমরা প্রবেশ করি, পুরো জায়গাটা একদম শুনশান নিরিবিলি ছিল, একদম পুরো একটা ওয়াইল্ড লাইফ ছিল। এখানে ব্যাঙের ডাক, অনেক ধরনের পাখি আর অনেক বানরের দেখা পেয়েছিলাম আমরা। প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো এখানে কায়াকিং করা লাগে। আউথালেনের এই ম্যানগ্রোভ বনের প্রাকৃতিক ক্যানেল আন্দামান সাগরের সাথে সংযুক্ত শান্ত জলপথে আমরা কায়াকিং করেছি। পুরো রুট জুড়ে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে পুরো জার্নিটাই মুগ্ধ করে রেখেছিল। দেখছো কি সুন্দর আছে জায়গা, আসেন। ক্যানেলের মধ্যে এই জায়গাটা এত সুন্দর লাগছিল, কিন্তু এর পথটা এত সরু ছিল যে একসাথে পাশাপাশি দুটো বোট যাওয়া সম্ভব ছিল না। আবার গাছের শিকড়ের জন্য প্যাডেল মারাটাও কষ্টকর ছিল, যে কারণে একজনের বোটের সাথে আরেকজনের বোট লেগে যাচ্ছিল। ডানে যাও, বামে যাও, বামে বামে। এই কেভের মধ্যে দিয়ে কিছু টুরিস্ট বের হচ্ছিল। দূরে ফেল। ওরে নীল দরিয়া আমায় দে রে দেখারিয়া, ঘুমি হইয়া মনোয়া পাখি হায় রে রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে রে দেখারিয়া, ঘুমি হইয়া মনোয়া পাখি হায় রে রইয়া। গোলকধাঁধা পথের মধ্যে দিয়ে আমরা ক্যানেল শেষ করে ওপেন সিয়ের দিকে চলে আসি। শুরুটা যেমন আনন্দদায়ক ছিল, শেষটা তেমন চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল। স্রোত একদমই উল্টো বইছিল। আমরা যতই সামনে এগোতে চাই ততই প্যাডেল করা কঠিন হয়ে যাচ্ছিল। যাই হোক, স্রোতের বিপরীতে প্যাডেল করতে করতে আমরা স্টার্টিং পয়েন্টে এসে আবার পৌঁছে যাই। এক কথায় বলা যায়, ইট ওয়াজ জাস্ট ফ্যান্টাস্টিক। দ্য হোল এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামাজিং। সত্যি বলতে কায়াকিংয়ের এই রুটের এক্সপিরিয়েন্স আনফরগেটেবল। আমরা অনেক এনজয় করেছি। আমি হাইলি সাজেস্ট করব আপনারা ক্রাবিতে আসলে এই জায়গায় এসে কায়াকিং করার জন্য। এরপর আবার আমরা আওনাংয়ের উদ্দেশ্যে রওনা দিই। আমরা যে পথটা দিয়ে এসেছিলাম, এখন আমরা ভিন্ন আরেকটা পথ দিয়ে আওনাং যাব। এখানেরও রাস্তার সৌন্দর্য এক কথায় অসাধারণ ছিল। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, দূরের বিশাল বিশাল লাইমস্টোনের মাউন্টেন দেখা যাচ্ছিল। তাছাড়া দুই পাশে নানা রকম ফুল ফলের গাছ, নারিকেল গাছ। পুরো রাস্তাটা একদম পোস্ট কার্ডের মতো সুন্দর ছিল। সেই সাথে মেঘলা আবহাওয়ায় অন্যরকম সৌন্দর্য যোগ করেছিল।
ক্রাবির রাস্তা এত বেশি সুন্দর, এত নিরিবিলি, আপনি কোনো স্পটে না যেয়ে শুধু স্কুটি নিয়ে যদি ক্রাবির রাস্তায় ঘুরে বেড়ান, আপনার তাতেও অনেক ভালো লাগবে। পথে যেতে যেতে আমরা এই আওনাং এলিফ্যান্ট সেঞ্চুরি দেখতে পাই। এখানে আসলে টিকিট কেটে আপনারা ভিতরে যেতে হবে। ভিতরে যে আপনারা হাতির সাথে খেলাধুলা করা বা হাতিকে খাওয়ানো, হাতির পিঠে চড়ে ঘুরে বেড়ানো, অনেক নানা অ্যাক্টিভিটিস করতে পারবেন। আমাদের যেহেতু সময় খুবই কম, তাই আমরা ভিতরে যেতে পারিনি, আমরা বাইরে থেকেই বড় বড় হাতিগুলো দেখছিলাম। এখানে সারি সারি রাবার গাছও রয়েছে, রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করছে। Krabi International Boxing Stadium presents এরপর আমরা চলে আসি আওনাং বিচ এরিয়াতে। তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে সমুদ্রের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। আওনাংয়ে কেউ নামে না, ফায়ার তো থেকে হয়। আমরা কিছুটা সময় এই আওনাং বিচে কাটাই। আওনাং বিচের পানির শব্দ অনেক ভালো লাগছিল। তাছাড়া এখানে সন্ধ্যায় ফায়ার শো হয়ে থাকে। আমরা যেহেতু ফিফিতে অলরেডি ফায়ার শো এনজয় করে এসেছি, আমাদের আর ক্রাবিতে সময় সুযোগ কোনোটাই হয়নি এখানে ফায়ার শো দেখার। আপনারা চাইলে আওনাংয়ে এসে দেখতে পারেন। আর অবশ্যই আমার ফিফির ফায়ার শোর ব্লগটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আওনাংয়ের এই রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়া হয়। এখানে আপনারা ইন্ডিয়ান ফুড পেয়ে থাকবেন। আওনাংয়ের এই শপিং এরিয়াতে ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে প্রচুর সোভিনারিস, কাপড়, হ্যান্ডমেডের জিনিসপত্র, কসমেটিক, তাছাড়া ট্রাভেল এজেন্সি, মানি এক্সচেঞ্জ, বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড, আরও অনেক কিছু পাওয়া যায়। আপনারা ফিফির তুলনায় ক্রাবিতে দাম কিছুটা সস্তা। আমার কাছে ফুকেটের তুলনায়ও ক্রাবিতে দাম কম লেগেছে। আমার এখানের হ্যান্ডমেড এই বেতের ব্যাগগুলো অনেক ভালো লেগেছিল। আমি গিফট করার জন্য কয়েকটা কিনেওছি। পর চকলেট ব্যানানা প্যানকেকটা খাই। এই প্যানকেকটা আমার খুবই মজা লেগেছে। আমি কয়েকটা জায়গায় এটা খেয়েছি। এটাও থাইল্যান্ডের অন্যতম একটা স্ট্রিট ফুড বলা যায়।
শপিং শেষ করে আমরা আবার রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আউথালেনের কায়াকিংয়ের শান্ত ম্যানগ্রোভ ফরেস্ট, নিজ হাতে কায়াকিং করে পুরো ফরেস্টটা ঘুরে বেড়ানোর মতো রোমাঞ্চ, তাছাড়া আওনাং বিচের এই সুন্দর বিকেল কাটানো, ক্রাবির মনোমুগ্ধকর প্রকৃতি সব মিলিয়ে এই দিনটা আমাদের জন্য অন্যতম সেরা একটা স্মৃতি হয়ে থাকবে। আমরা যে রিসোর্টটাতে ছিলাম সেটা অনেক সুন্দর আর অনেক বড় ছিল। আমি রিসোর্টটা ভালো করে আগের ব্লগে ঘুরে দেখাইনি, তাই চলুন রিসোর্টটা এখন ভালো করে আপনাদের ঘুরে দেখাই। রিসোর্টটির নাম ছিল রিয়েল রিল্যাক্স রিসোর্ট। এই গেটটা দিয়ে ঢুকলেই শুরুতে প্রথমে এই পার্কিং এরিয়া। এখান থেকে আপনারা চাইলে স্কুটি বা কার রেন্ট করে নিতে পারেন ক্রাবিতে ঘোরার জন্য। তার একটু সামনে আসলেই রিসিপশনের জায়গা, তাছাড়া এখানে খাবার দাবারেরও ব্যবস্থা করা হয়। রিসোর্টের ভেতরের চারপাশে অনেক অনেক ধরনের ফুল ফলের গাছ রয়েছে। এখানের গাছের ফল খাওয়ারও সুবিধা রয়েছে এই রিসোর্টে। তাছাড়া এই রিসোর্ট থেকে সুন্দর বড় বড় পাহাড়ও দেখা যায়। আপনি যদি আওনাংয়ের কোলাহলের পরিবেশ ছেড়ে একটু শান্ত নিরিবিলি পরিবেশে রিল্যাক্স করতে চান, তাহলে এই রিসোর্টটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। এই রিসোর্টে পার নাইট আমাদের খরচ পড়েছিল 4,500 বা 5,000 টাকার মতো। আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব এই রিসোর্টটাতে থাকতে। এই রিসোর্টটা খরচের তুলনায় ফেসিলিটিস ভালোই ছিল। তাছাড়া রিসোর্টের ওনার খুবই অমায়িক ছিল, ওনার ব্যবহার অনেক ভালো ছিল। চারপাশটা অনেক সুন্দর, এত গাছপালা, আমার তো গাছপালা এমনি অনেক ভালো লাগে। এই যে এখানে দুটো রুম দেখা যাচ্ছে, এই দুটো রুমেই আমরা গত দুরাত ছিলাম। আমাদের রুমের সামনে ছোট্ট একটা দোলনা ছিল। তারপরে এই জায়গাটা একটা সুন্দর সুইমিং পুল ছিল, আপনারা চাইলে যে কোনো সময় সুইমিং পুলে আসতে পারেন। আমাদের রুম দেখতে কেমন ছিল সেটা আমি অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি। এরপর আমরা চেক আউট করে গ্র্যাবের মাধ্যমে ফুকেট যাওয়ার জন্য একটা গাড়ি বুক করে নিই। ক্রাবিকে বিদায় জানিয়ে আমরা আবার ফুকেটের উদ্দেশ্যে রওনা দিই। ফুকেটের নতুন কিছু জায়গা এক্সপ্লোর করব, তা নিয়ে পরের ব্লগটি আসবে, অবশ্যই সেটা দেখতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা অলরেডি ফুকেটের এর আগে দুটো ব্লগ আপলোড করেছি, সেগুলো যদি এখনও দেখে না থাকেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন। নতুন কোনো কিছু সাজেশন থাকলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। টাটা।